যেসব নারী দেহ দেয় তাদের একটা সহজ সান্ত্বনা থাকে যে দেহ নষ্ট হলেও আত্মা নষ্ট হয় নাই। তো ইউনূস সাহেব আবার বলতে পারেন যে আমি এত অপকর্ম করছি ইত্যাদি, তো ইলেকশনটা তো হইছে, আমার তো আত্মা নষ্ট হয় নাই, বুঝছেন? এটা একটা উনি সান্ত্বনা পাইতে পারেন। যাই হোক, আমরা এতদিন যার দ্বারা শাসিত হয়েছি না, অ্যাপারেন্টলি মনে হয়েছে যে সে একটা আলা ভোলা টাইপের লোক, সে কিছু বুঝে টুঝে না, হ্যাঁ, একটা আলা ভোলা এটা লোক। কিন্তু সে আসলে, তিনি আসলে ঢাকাই ফিল্মের দিলদারের মতো কমেডিয়ান, আর ঢাকাই ফিল্মের আহমেদ শরীফের মতো ভিলেন। এটা দুইটা সত্তা তার মধ্যে কাজ করছে। তার সমস্ত কথা কথা হচ্ছে কমেডি, তার সমস্ত কথা হচ্ছে ফলস ড্রিম, মিথ্যা স্বপ্ন। তার কথা হচ্ছে আপনার কি বলে যে মানুষকে অযথা রোমাঞ্চিত করার একটা অপচেষ্টা একদিকে, আর একদিকে হচ্ছে তার মাথাটা হচ্ছে কুটিল এবং নিষ্ঠুরও বটে। এবং এই নিষ্ঠুরতার আমরা শিকার হয়েছি এবং গত 18 মাস অনেকে অনেককে মবের হাতে মৃত্যুবরণ করতে হয়েছে, অনেকে অপদস্থ হয়েছে, শিক্ষক গলায় জুতোর মালা পড়তে বাধ্য হয়েছে, মুক্তিযোদ্ধা জুতোর গলা পড়তে বাধ্য হয়েছে, মৃত ব্যক্তি কবর থেকে তাকে উঠিয়ে তাকে পোড়ানো হয়েছে, তারপরে মাজার ভাঙা হয়েছে, আমাদের চিরায়ত যে সংস্কৃতি, আমাদের নাটক গান, আমাদের রাউল বাউল, এগুলোর উপর আক্রমণ করা হয়েছে। টোটালি একটা কি বলে যে জঙ্গলের রাজত্ব উনি কায়েম করছিলেন। হ্যাঁ, এবং এখান থেকে উনি সরে গেছেন, এটা পার্সোনালি আমার কাছে এটা একটা বড় প্রাপ্তি। সুতরাং আমি আমি অন্তত তাকে মাফ করে দিচ্ছি, আপনারা বিচার টিচার করেন। দেখেন, ইউনূস সাহেবের আগে তার সাইকিটা আমরা একটু ব্যাখ্যা করব, তারপরে আমরা প্রেসিডেন্টের ভাষণে আসতেছি। সেটা হচ্ছে ইউনূস সাহেব হচ্ছেন প্যারাফেরিক ডিসঅর্ডারের একটা রোগ। এটা ডাক্তারি ভাষায় এটা আছে, প্যারাফেরিক ডিসঅর্ডার। এই ডিসঅর্ডার হলে হয় কি, মানুষ পারভার্স প্লেজার পায়, একটা বিকৃত আনন্দ পায়, মানুষ একটা টুইস্টেড স্যাটিসফ্যাকশন পায়, মানুষ একটা কি বলে যে একটা ডিস্টোর্টেড একটা স্যাটিসফ্যাকশন পায় তারা। ডক্টর ইউনুস হ্যাজ বিন সাফারিং ফ্রম দিস ডিজিজ, সেটা হচ্ছে প্যারাফেরিক ডিসঅর্ডার। আপনি এটা নেটে খুঁজতে পারেন, আমি অনেক আগে পড়ছি, পাবেন এইটার ক্যারেক্টারিস্টিক গুলো আপনি পাবেন। সেই পারভার্স প্লেজারটা কি? পারভার্স প্লেজারটা হচ্ছে শেখ হাসিনাকে, এবং মানে প্রিসাইসলি শেখ হাসিনাকে আপনার অপদস্থ করে তাকে কি বলে যে একেবারেই বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা, বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে মুছে ফেলার মধ্য দিয়ে সে একটা পারভার্স একটা প্লেজার পাইতো, একটা বিকৃত আনন্দ পাইতো। এবং এটা ঠিক, ডক্টর ইউনুস গত রেজিমে হ্যারাসমেন্টের শিকার হয়েছিলেন, সঙ্গত কারণেই তার বিরুদ্ধে মামলা হয়েছিল, এবং উনি এটাকে মনে করছেন একটা হ্যারাসমেন্ট, এবং এই হ্যারাসমেন্ট থেকে ওনার মধ্যে একটা প্রতিশোধ পরায়ণতার জন্ম হয়েছে। এবং যখন উনি ক্ষমতাটা পাইলেন তখন এই প্রতিশোধ পরায়ণতা মাল্টিপ্লাই হয়েছে, এটা বহু গুণে কি বলে যে এটা বেড়েছে আর কি। আমি তো ক্ষমতা পেয়ে গেছি, এখন আমি তো করতে পারি সব। এবং ফ্রম ডে ওয়ান উনি এই কাণ্ডটা করে গেছেন, মানে জনগণের উপকারে না এসে, অর্থাৎ মানুষের স্বার্থ না দেখে উনি তার সমস্ত মেধা, সমস্ত শ্রম, সবকিছু ব্যবহার করছেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য, শেখ হাসিনাকে কন্ডেম করার জন্য, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার জন্য। তার এন্টায়ার কর্মকাণ্ডটা এটাই ছিল। দেশ নিয়ে তার কোনো ভাবনা ছিল না। যেগুলি আমরা বলি যে সংস্কার সংস্কার, এগুলো বোগার। তিনি এই যে বিশাল ক্যানভাসের সংস্কার নিলেন, সংস্কার কর্মসূচি, এটার কারণ কি জানেন?
এটা কারণ হচ্ছে যত বেশি সংস্কার নেওয়া যাবে তত বেশি ক্ষমতায় থাকা যাবে, টেনিউর তত বাড়বে। ছোট সংস্কার হইলে তো ধরেন যে একটা হইতে পারে যে নির্বাচন কমিশন থেকে সংস্কার করে দিই, তাহলে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়। তা নির্বাচন কমিশন সংস্কার করতে কয়দিন লাগবে? 7 দিন, 10 দিন, 15 দিন। তাহলে তো আমাকে নির্বাচন দিতে হবে। ফলে উনি একটা বিশাল ক্যানভাস হাতে নিয়েছেন। হ্যাঁ? প্রায় শতাধিক সংস্কার প্রস্তাবনী করছেন, ডিল করছেন। তো এগুলো বোগাস। এগুলি সব বোগাস। উনি আসলে মানে প্রতিশোধ চরিতার্থ করতে তার ক্ষমতাকে ব্যবহার করছেন। এবং কি বলবো, এটা তো মানে ভাষা নাই। উনি যা করলেন আরকি, হ্যাঁ? মানে কি বলে যে আপনি তো সবই জানেন। আপনাকে তো আর নতুন করে কিছু বলার নাই। আপনি সবই জানেন। যাই হোক, এখন আমরা প্রসঙ্গে আসি। হুম? যে আপনি যেটা করছেন আরকি ইউনূসের বিচার। দেখেন, he violated the fundamental spirit of constitution. He violated অ্যা একেবারেই মানে কনস্টিটিউশন বলতে যে বাংলাদেশে একটা রাষ্ট্র পরিচালনার একটা পুস্তক আছে, এইটা তার মাথায় ছিল না। এবং আপনি জানেন violation of constitution is simultaneously violation of social contract also. আপনি যখন সংবিধান ভায়োলেট করবেন তখন একই সাথে আপনি সামাজিক চুক্তিকেও ভায়োলেট করতেছেন। কারণ সংবিধান রচিত হয় সামাজিক চুক্তির মাধ্যমে। হয়েছে, তাই না? ৭২ এর কনস্টিটিউশন কিভাবে হয়েছে? একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা কনসেনসাস দেওয়া হয়েছে। আমাদের দেশটা কিভাবে চলবে? এই সামাজিক চুক্তির বা রাষ্ট্র গঠিত হয়েছে কিভাবে? সামাজিক চুক্তির মাধ্যমে। হ্যাঁ? সমাজ মনে করছে যে আমরা একটা চুক্তিতে আবদ্ধ হইতে চাই। কারণ রাষ্ট্র গঠনের আগে তো ছিল স্টেট অফ নেচার, প্রকৃতির রাজত্ব। হ্যাঁ? সেখানে কোন আইন কানুন ছিল না। যে যার খুশি মত। তখন মানুষ ভাবল যে না, এইভাবে তো চলতে পারে না। হুম? একটা কাঠামো দরকার যেখানে আইন থাকবে, বিধি থাকবে। সেভাবে চললে একটা শৃঙ্খলা থাকবে। তো একটা সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠিত হইছে। তো আমাদের সংবিধানটাও গঠিত হয়েছে সামাজিক চুক্তির মাধ্যমে। যে স্বাধীনতার আমরা দীর্ঘ ৯ মাস সংগ্রাম করে একটা দেশ পাইছি। এখন এই দেশটা কিভাবে চলবে? সেইটার একটা রিফ্লেকশন এই সংবিধানে হইছে। এটা বঙ্গবন্ধু তার নেতৃত্বে এই সংবিধান হইছে। তো সেই সামাজিক চুক্তি উনি ভঙ্গ করছেন এবং এমনভাবে ভঙ্গ করছেন যে আ এইটা কি বলে? এটা উনি মনে করছেন যে এটা বোধহয় একটা চটি বই। এটা বোধহয় একটা পর্নোগ্রাফি। এটা বোধহয় এটা অচ্ছুত একটা বই, এটা ছোঁয়া যাবে না। এরকম আরকি। আমি ১ম এ একটা জিনিস আপনাকে ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট না? প্রেসিডেন্টকে আপনার যদিও একটা দল নমিনেট করে, কিন্তু যখন উনি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে যান, তখন কিন্তু হি ইস নো লঙ্গার এ পার্টিজান। হি বিকামস দ্য প্রেসিডেন্ট অফ হোল নেশন। তখন কিন্তু আর পার্টির পরিচয় থাকে না। বুঝছেন? নমিনেশন পায় সে একটা পার্টি থেকে। বাট ওয়ান্স হি ইস ইলেক্টেড, হি বিকামস প্রেসিডেন্ট অফ অল পলিটিক্যাল পার্টি, অল পপুলেশন। তার আর কোন দলীয় পরিচয় থাকে না। হ্যাঁ? এটা একটা নিউট্রাল মানে ব্যক্তিত্ব হয়ে যান তিনি। জি। এবং যখন নিউট্রাল নিরপেক্ষ ব্যক্তি হয়ে যান, হুম? তখন তিনি কিন্তু দলকে অনুসরণ করতে হবে এমন কোন কথা নাই। আপনার খেয়াল আছে যে শাহাবুদ্দিন সাহেব বিচারপতি সাহেব, এই শাহাবুদ্দিন না, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব কিন্তু আওয়ামী লীগের নমিনেটেড প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও উনি কিন্তু অনেকগুলো কাজ করেছেন যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে। যেমন উনি অনেকগুলো বিল সই না করে পাঠিয়ে দিয়েছেন। সেটা অবশ্য অটোমেটিক পাস হয়ে যায় ১৫ দিন পরে। সে তো আর তার দোষ না। উনি সাইন করেননি। তারপরে ধরেন যে প্রকাশ্য ভোটের অর্ডিন্যান্স এ উনি শেষ পর্যন্ত সাইন করছেন কিন্তু ১ম এ উনি পড়তে চাননি। তারপর ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে চাপ ছিল নির্বাচনটাকে মানে পসপোন করে দেওয়ার। কিন্তু উনি রাজি হন নাই। তাইলে কি দাঁড়াইল? উনি কি আর আওয়ামী লীগের প্রেসিডেন্ট থাকলেন? থাকলেন না। তাইলে এই যে ইলেক্টেড হয়ে যাওয়ার পরে হি ইস নো লঙ্গার এ পার্টিজান। তো আমাদের যে এখনকার সভাপতি চুপ্পু সাহেব, উনি তো সেরকমই একজন লোক, তাই না? উনি আওয়ামী লীগের নমিনেটেড প্রেসিডেন্ট, তো কি হইছে? উনি তো সংসদ সদস্যরা তাকে ভোট দিয়ে দিবেন। তার মানে হচ্ছে আপনার সংসদ সদস্য মানে কি? হোল সংসদ সদস্য। আপনি যারা বিপক্ষে ভোট দিচ্ছেন সেটাকেও আপনাকে ধরতে হবে। মানে পার্লামেন্ট ইটসেলফ
তাকে ইলেক্টেড করছে। কে ভোট দেয় নাই সেটা ব্যাপার না, পার্লামেন্ট তাকে ইয়ে করছে। তার মানে এইটা একটা হোল নেশনের পদ। হ্যাঁ। সেই পদটাকে উনি শেখ হাসিনার প্রেসিডেন্ট মনে করলেন, উনি মনে করলেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট। হ্যাঁ, মানে দেখেন, চুপ্পু সাহেব কিন্তু 5th অগস্টের স্পিরিটের বিরুদ্ধে কোন স্ট্যান্ড নেন নাই, নিছেন কি? নেন নাই তো। উনি একটা নির্বিরোধ মানুষ ছিল তাকে। উনি যদি বলতেন যে না 5ই অগস্ট মানি না, এটা মানি না সেটা মানি না, হাসিনাকে ফেরত আনতে হবে, অমুক তমুক, একটা কথা হইতো। উনি তো কোনো কিছুর সাথে ছিলেন না, তাই না? তারপরেও যেহেতু উনি শেখ হাসিনা নমিনেটেড প্রেসিডেন্ট, সেহেতু মানে উনি হয়ে গেলেন, উনি অচ্যুত হয়ে গেলেন। এবং কি কাণ্ড হইলো আপনি দেখেন। মানে এই ভায়োলেশন অফ কনস্টিটিউশন ভাবাই যায় না। শতাধিক আপনার হইল, অর্ডিন্যান্স জারি হইল প্রেসিডেন্ট দ্বারা। মানে ভাবেন একবার আর কি, অর্ডিন্যান্স জারি করার এখতিয়ার একমাত্র প্রেসিডেন্ট, ঠিক আছে? কিন্তু উনি জানেনই না। এই না, এটা কি হয়? হেড অফ দি গভর্নমেন্ট অর্থাৎ প্রাইম মিনিস্টার, উনি রিকমেন্ড করেন, হয়তো প্রেসিডেন্ট এটা জারি করে। কিন্তু প্রেসিডেন্ট জানলেনই না যে অর্ডিন্যান্স জারি হয়ে গেছে। ভাবেন একবার। আচ্ছা, তারপরে দেখেন ওনার প্রেস উইং কে উইথড্র করে নেওয়া হলো। প্রেস উইং কে উইথড্র করা মানে হচ্ছে কি, হি বিকামস টোটালি ডিসকানেক্টেড উইথ দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড, বাংলাদেশ। বঙ্গভবন ছাড়া বাকি বাংলাদেশের যাবতীয় অংশের সাথে সে ডিসকানেক্টেড হয়ে গেল। তিনি কোথাও বাণী দিতে পারছেন না, তিনি কোথাও কোনো তার বক্তব্য দিতে পারছেন না, কোথাও রিয়াক্ট করতে পারতেছেন না। একটা কনফাইনমেন্ট, একটা আইল্যান্ড, একটা টোটালি একটা এলিয়েন বানিয়ে দিলেন। হ্যাঁ, এটা একটা মানে কি বলে যে, মানে এই যে বিপুল, মানে ভাস্ট মেজরিটি, ভাস্ট অশেন অফ হিউম্যানিটি, 18 কোটি মানুষের যে জনপ্রবাহ, সেখান থেকে ওনাকে বিচ্ছিন্ন করে দিলেন। কত ভয়াবহ একটা মানসিক পীড়নের মধ্যে ওনাকে রাখছেন। তারপর দেখেন কত হীনমন্যতা। হ্যাঁ, এই মিননেস এর কোন তুলনা হয় না। আপনার বিদেশে উনি যাচ্ছেন, 10টা 11টা 12টা কয়টা দেশ জানি না, এরকমই হবে। আয়সা যে প্রেসিডেন্টের সাথে একটা কাটসি ভিজিট, একটা সৌজন্যমূলক সাক্ষাৎ, এটা কনস্টিটিউশনে থাক বা না থাক, এইটা একটা সৌজন্য আছে, আমি বিদেশে গেলাম। কে ওই চুপ্পু, ও কি, ও তো কোনো মানুষই না। হ্যাঁ, আমি নোবেল লরিয়েট, ও কি, ওর কাছে কেন যাবো? হবে না। তারপর মোরওভার আপনি দেখেন যে উনি চিকিৎসার জন্য পর্যন্ত বাইরে যেতে পারবেন না। ওনাকে নানা দেশ থেকে দাওয়াত করা হয়েছে। হুম, বেশ কয়েকটা দেশ দাওয়াতে। ওনাকে যে দাওয়াত করা হয়েছে এটাই উনি জানেন না। হ্যাঁ, উনি যাবেন তো দূরের কথা। হ্যাঁ, তাকে মানে এটাকে কি বলে? ওই যে জেলে তো আপনি যান নাই। জেলের মধ্যে জেল, তার নাম হচ্ছে সেল। মানে আমি তো জেলে গেছি। মানে সেল বন্দী হয়ে যাওয়া মানে হচ্ছে সে একেবারে টোটালি মানে মানে জেলে থাকলে হয় কি, আপনি আপনার সহবন্দীদের সাথে মিশতে পারতেছেন, ই করতেছেন। কিন্তু যখন আপনাকে সেল বন্দী করা হলো, তখন আর আপনি ওই যে সহবন্দীদের সাথে যে একটা মিশবেন সেটারও কোনো উপায় নেই। তার ডক্টর ইউনূসের অবস্থাটা সেরকম হয়েছিল আরকি। হ্যাঁ? তো যে এইসব অপকর্ম উনি করছেন, এবং এইটার জন্য আমি তো বলি তার বিরুদ্ধে ডজন মামলা হইতে পারে। আমি কি পার্সোনালি মামলা হতে পারে? মাহবুব কামাল, আপনি ধরেন বলতে পারেন আমি শুনেন, আ জি। আমি বলি আপনাকে, আমি বলি মামলা করা লাগবে না। আপনি বিএনপি যদি এই অধ্যাদেশগুলি পার্লামেন্টে রাটিফাই না করে, তাইলে তো বিরাট বিপদে পড়বে। যদি রাটিফাই না করে, অবশ্য বিএনপি রাটিফাই করবে, না করলে আবার বিএনপির যে শাসন সেটা আবার লেজিটিমেসি হারাবে। কারণ এই অধ্যাদেশগুলির মধ্যে দিয়ে তো জিনিসটা আগায় গেছে, তাই না? তো ফলে আমার মনে হয় না যে বিএনপি এগুলি রাটিফাই করবে না। হ্যাঁ, তার মানে ওই ঝামেলায় যাবে না। মানে তার নিজের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে না। কিন্তু মানে কথার কথা, ফর আর্গুমেন্টস সেক, যদি আপনি এগুলি রাটিফাই করা না হয়, তাইলে কি অবস্থা দাঁড়াবে তাহলে? সমস্ত অপকর্মগুলি, সমস্ত কিছু দায়ভার ইউনূসকে বহন করতে হবে। হ্যাঁ? তো এখন দেখা যাক কি হয়। মানে এই এদেশের মানুষ ডক্টর ইউনূসকে শুধু কি গালমন্দ করেই ক্ষান্ত দিবে, নাকি
তার যে অপকর্মগুলি, সেই অপকর্মগুলোর তারা বিচার চাইবে বা এটা বিচার হইতে বিচার তো মাহবুব ভাই আপনি যেভাবে করেই বলুন না কেন বিচার তো অবশ্যই চাইবে। কেউ না কেউ তো চাইবে। এটা তো ব্যক্তিগত বিষয় নয়। একটি রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ করেছেন। তিনি হুম, রাষ্ট্রের বিরুদ্ধে না ষড়যন্ত্র করেছেন। আপনি কিন্তু কনফিউজ করতেছেন। আমি যেটা বলছি সেটা আমার পার্সোনাল ভিউ। আমি তাকে মাফ করে দিছি। হুম, কিন্তু আমি তো আর মানে কি দেখেন পার্সোনাল কনসায়েন্স এটার কোনো মূল্য নাই। কালেকটিভ কনসায়েন্স এর মূল্য আছে। মানে সমষ্টিগত বিবেক কি বলতেছে। যেমন আমাদের কি হয়? আমরা যিনি ক্ষমতা থাকে, যে প্রাইম মিনিস্টার অথবা চিফ এক্সিকিউটিভ থাকে, সে মনে করে যে উনি যেটা ভাবতেছেন তার বিবেকটাই বোধহয় হচ্ছে ফাইনাল। কিন্তু এটা তো তার পার্সোনাল কনসায়েন্স। কালেকটিভ কনসায়েন্স কি? সমষ্টিগত মানুষের বিবেক কি? সেইটা হচ্ছে বড় কথা। তা আমার পার্সোনাল কনসায়েন্স দিয়ে আপনি বিচার করেন না। মনে করুন না যে আমি কি বলে যে কালেকটিভলি কি বলতেছে মানুষ সেইটা দেখতে হবে। এবং সেইটা সরকার এই কালেকটিভ যে ওপিনিয়ন সেইটার প্রতি সরকার কতটা মনোযোগ দেয়, কতটা এই 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 উম কি বলে যে জনমতকে কতটা মূল্য দেয়, শ্রদ্ধা করে সেটাও দেখার ব্যাপার আছে। সেটাও দেখার ব্যাপার আছে যে গভর্নমেন্ট কি করে। কারণ আল্টিমেটলি আল্টিমেটলি তো যা কিছু হবে সেটা সরকারই করবে। হয় সরকার করবে অথবা করবে না। আমাদের তো করার কিছু নেই, তাই না? আমরা কি করতে মব করতে পারি। কিন্তু আমরা মব করব না। আমরা তো ইউনুস না, তাই না? আমরা মব করে ইউনুসকে একটা হেনস্থা করতে পারি। কিন্তু আমরা এটা করব না। আমরা এটা এই মবের দিকে আমরা যাবোই না। হ্যাঁ, আমরা ইউনুসের ফলোয়ার হতে চাই না। এই অধমের ফলোয়ার আমরা হইতে চাই না। কারণ হ্যাঁ, আইনের শাসন প্রতিষ্ঠিত বিএনপি যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তো তাকে আইনি প্রক্রিয়ায় যেতেই হবে। আপনি যে বলছেন বিএনপি এগুলো রেকটিফাই করবে। আ যদি সেটা করে সেটার জন্য বিএনপিকে কিন্তু দায়বদ্ধ হতে হবে। বিএনপিকেও দিন শেষে জনগণের কাছে কিন্তু কৈফিয়ত দিতে হবে। এরকম না, না ভাবা আমি আম আমি ওই পয়েন্টে বলতেছি যে রাটিফাই যদি না করে তাইলে বর্তমান সরকারের লেজিটিমেসিটা প্রশ্নবিদ্ধ হবে। বর্তমান সরকারের যে আইন সিদ্ধতা সেটা এটি কিন্তু কি অলরেডি প্রশ্নবিদ্ধ হবে। প্রশ্নবিদ্ধ নয়? বিএনপি জি। না, আপনি শুনেন। আমার কথা হচ্ছে যে আমি কিন্তু ধরেন যে আ শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী এবং একটা স্টেবল সোসাইটি চাচ্ছি। এখন ধরেন যে একটা ইলেকটেড গভর্নমেন্ট পাইছি আমরা যেকোনোভাবে হোক। এখানে ধরেন যে ম্যানিপুলেশন এর অভিযোগ আছে, নানা রকম মানে দুর্নীতির অভিযোগ আছে ইত্যাদি। তা সত্ত্বেও একটা ইলেকটেড গভর্নমেন্ট হইছে এবং একটা বড় সান্ত্বনা এই যে একটা মোটামুটি লিবারেল ডেমোক্র্যাটরা ক্ষমতা পাইছে। মোটামুটি আমি বলতে পারি। আমি একেবারে 100% বলব না। মানে ইন কম্পারিজন টু আল্ট্রা রাইটিজম উগ্র ডানপন্থার চেয়ে এটা ভালো। হুম। এবং এইটা ইন্টারিম পিরিয়ড এর জন্য এইটা আমার মনে হয় যে এটাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। এটা এই গভর্নমেন্ট কেন ডিস্টার্ব করবে? এটা তো পাবলিকের ভোটে আসছে, তাই না? না, এটা তো মাহবুব ভাই এটা তো ওইটা মাহবুব কামাল ওইটা একটা পার্সপেক্টিভ যে ধরেন এই মুহূর্তে এটি ছাড়া আর কি উপায় ছিল সেটি একটা হুম, আমরা পাশে রাখি কিন্তু আপনি যদি টোটাল লেজিটিমেসির কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে তো এটি এটি সেই অর্থে কোনো ব্যবস্থাই হয় নাই কিন্তু মানুষ তারপরেও আপনি বলবেন যে একটা একটা স্বস্তি পেয়েছে যে ইউনুস বিদায় হয়েছে ইউনুসের পেছনে যে জামাত চক্র ছিল তারা ক্ষমতায় আসতে পারেনি কিন্তু তারা তো এখনো পার্লামেন্টে আছে। এখন আপনি বলতে পারেন, হ্যাঁ, ফ্রিডম পার্টিও তো একসময় দেশে বিরোধী দল হয়েছিল, হয়নি? হয়েছিল তো। ফলে এই বিরোধী দল ভবিষ্যতে তারা কি করতে পারবে না পারবে সে নিয়ে আমরা কথা বলতেই পারি। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে আপনি যদি রাষ্ট্রের বিরুদ্ধে এত বড় একটি অপরাধ সংঘটিত হয়েছে, যেখানে রাষ্ট্রটি বিপন্ন হয়ে যেত, সেইটির যদি আপনি বিচার না করেন, আইনের শাসন শুনেন না, না ডক্টর ইউনূসের বিরুদ্ধে শুধু এ এইসবের কারণে যে বিচার হতে পারে তা না। আরো অনেক কারণে বিচার হইতে পারে। কি, সেগুলো কি দিয়ে কারণ মামলা হইতে পারে। কি, কি কারণ হতে যেমন পারে? যেমন ধরেন যে এই যে মব না? তো উনি তো মবের জন্মদাতা। উনি বলছেন যে ওরা তো তোমাদের গ্রামেও আছে। ইট ইস এ ডিরেক্ট এনকারেজমেন্ট অফ মব। বলছে না? ওই যে একটা সমাবেশে ওরা তো তোমাদের ঘরেও আছে। তাহলে এইটা মবের উস্কানিদাতা হিসেবে একটা মামলা হইতে পারে। ভেরি মাচ হইতে পারে। এটা তো রেকর্ডেড, তাই না? এটা তো রেকর্ডেড। উনি বলছেন ওরা তো তোমাদের ঘরেও আছে। তাই না? আচ্ছা গেল এইটা। তারপরে তারপরে ধরেন তারপরে শফিকুল আমি আলম বলি বলছেন এরা প্রেশার গ্রুপ।
আচ্ছা, ওইটা ওইটা পরে আসতেছি। যেমন ধরেন প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হয়েছে, ওখানে আর্মি ছিল, জবর থেকে কোনো ডিকটেশন আসেনি। এখন প্রথম আলো এবং ডেইলি স্টার, হ্যাঁ এইটা ধরেন যে হইতে পারে যে এটা ফিলোসফিক্যালি অথবা আহ, মতাদর্শগতভাবে এটার আমি বিরোধিতা করতে পারি, কিন্তু এট দ্য সেম টাইম এটা তো প্রাইভেট প্রপার্টি। প্রাইভেট প্রপার্টি রাইট এইটা সংবিধানে সংরক্ষিত আছে। একটা প্রাইভেট প্রপার্টি পড়তেছে, আমি প্রথম আলো এটা ধরবো না, এটা ডেইলি স্টারও না, এই স্ট্রাকচারটা একটা প্রাইভেট প্রপার্টি, ঠিক আছে? আপনি তো প্রাইভেট প্রপার্টি গ্লোবালি প্রত্যেকটা দেশে প্রাইভেট প্রপার্টি রাইট এইটা সংরক্ষিত। এইটা হচ্ছে ডেমোক্রেসির বেসিক, ঠিক আছে? এটা যদি সোশ্যালিস্ট কান্ট্রি হইতো, সমাজতান্ত্রিক হইতো, তাহলে প্রাইভেট প্রপার্টির কোনো মূল্য নেই, তখন কোনো প্রাইভেট প্রপার্টি থাকতে পারবে না, সেখানে একটা সোশ্যাল মানে কি সামাজিক মালিকানা তৈরি হয়, একটা রাষ্ট্রীয় মালিকানা তৈরি হয়, পাবলিক প্রপার্টি বলতে কিছু থাকে না। কিন্তু ওয়েন ইউ টক অ্যাবাউট এ ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে তো পাবলিক প্রপার্টির রাইট আপনার একেবারেই সংরক্ষিত, তাই না? তাহলে প্রথম আলো এবং ডেইলি স্টার যে প্রাইভেট প্রপার্টি গুলি পুরলো এবং সেখানে সেনাবাহিনী থাকলো, গভর্নমেন্ট কোনো অ্যাকশনে গেল না, এটা মামলা হবে। প্রাইভেট প্রপার্টির মানে কি বলে যে যে প্রিভিলেজ, প্রাইভেট প্রপার্টির যে অধিকার, যে সেইটা তো ভায়োলেট করছে, হ্যাঁ সেটা রক্ষিত হয় নাই, এটাও একটা মামলা হবে। অসংখ্য মামলা হইতে পারে। আপনি অর্ডিনেন্সে যাচ্ছেন কেন? অর্ডিনেন্স গুলো বাদ দেন না, অর্ডিনেন্স গুলো বাদ দেন। হ্যাঁ, বহু মামলা হইতে পারে তার বিরুদ্ধে। হ্যাঁ, তারপরে ধরেন যে যে মবের দ্বারা যে সমস্ত হত্যাকাণ্ডগুলি হয়েছে না, দেখেন আপনি বোধহয় শুনতেছেন না। আমি আচ্ছা, শুনতেছি। মানে আমি শুনতেছি যেমন এবং ধরেন, হ্যাঁ যেমন ধরেন যে জুলাই আন্দোলনে না, জুলাই আন্দোলনে কি ওই কি বলে যে শেখ হাসিনা ওই মাঠে গিয়া বন্দুক ধরছিল? তা তো ধরে নেই, পুলিশ গুলি করছে, তাই না? তা আপনি তো তার মৃত্যুদণ্ড দিলেন কেন? দিলেন যে তার আমলে এটা হয়েছে, হ্যাঁ, এবং ধরে নেওয়া যায় যে তার এটা সায় ছিল, এই তো। তো এখানে যে সমস্ত বোমের দ্বারা যারা যারা নিহত হয়েছে, হ্যাঁ, তা আমরা তো ধরে নিব যে এখানে তো কি বলে যে চিফ অ্যাডভাইজার বা হেড অফ দি গভর্নমেন্টের সায় ছিল, তো সেও তো হুকুমের আসামি হয়ে যাবে, হবে না? হাসিনা যদি হুকুমের আসামি হতে পারে, তো উনি কেন হবেন না? ওটা তো কিলিং, ওইটা বন্দুকের কিলিং, আর এটা হচ্ছে পিটায় মারছে বা যেভাবে হোক মারছে আর কি, হ্যাঁ, হত্যা তো হত্যাই। মাহবুব তো কামাল, এই সমস্ত হত্যা, মাহবুব হ্যাঁ, কামাল দেখুন আপনি যখন তুলনাটা আনলেন তখন প্রশ্নটি আমি আপনাকে অবশ্যই করতে চাই। ধরেন উম শেখ হাসিনার বিরুদ্ধে তাকে যে হুকুমের আসামি করা হয়েছে, তার কি এই আ আ তাজুলের আদালত তার বিরুদ্ধে কি যথেষ্ট প্রমাণ হাজির করতে পেরেছে? পারে নাই। এবং আপনি দেখেন বাংলাদেশে কেপিআই ভুক্ত এলাকায় বিটিভি, মেট্রো রেল এইসব জায়গায় আগুন দিয়েছে। এইখানে তো আপনার আ এর আ কি বলে প্রধানমন্ত্রীর অর্ডার দেওয়ার দরকার নাই যে গুলি করো। আপনি কেপিআই ভুক্ত এলাকায় আপনি আক্রমণ করছেন, তখন ওইখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হয়ে যায় ওটাকে প্রতিহত করা। কারণ যে এখানে হামলা করছে সে সন্ত্রাসী। তাই না? এটির জন্য এটা তো পুলিশের আইন। তাই না? সেইখানে ঠিক উল্টো কাজটি করেছেন ডক্টর ইউনূস। তিনি বরং উস্কে দিয়েছেন। তিনি বরং আকারে ইঙ্গিতে এই মবকে লেলিয়ে দিয়েছেন। এমনকি বঙ্গভবনে যখন ঘেরাও করা হয় যেটা রাষ্ট্রপতি বললেন, নাহিদ ইসলাম নিজে ফোন করে বলছেন যে, "এরা আমাদের লোক নয় বলছি।" তারপরে তারা মব একটা নিয়ন্ত্রণে নিয়ে আসলো। এগুলো প্রত্যেকটা তো এভিডেন্স। ফলে না শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনাকে যে হুকুমের আসামি করা হয়েছে, সেটির সঙ্গে ডক্টর ইউনূসের যে অপরাধ, ওটির কি আসলে তুলনা চলে? না, আমি সেটা তো বলি নাই, আমি বলছি যে মানে একটা রাষ্ট্রে যখন এই অপকর্মগুলি হয়, হ্যাঁ, এই যে এইসব অপকর্ম, তখন কিন্তু ইন দ্য ফাইনাল অ্যানালিসিস হেড অফ দি গভর্নমেন্ট কিন্তু এটার জন্য রেসপন্সিবল থাকে। I হ্যাঁ, agree. আচ্ছা, তো এখন ইউনূসের 18 মাসে যা যা হয়েছে, যা যা হয়েছে সেগুলো বাট আলটিমেটলি লায়াবল হচ্ছে চিফ অ্যাডভাইজার। হ্যাঁ, কখন আমরা আমরা তাকে তাকে স্পেয়ার করা যাইতো যদি তিনি চেষ্টা করতেন যে এগুলো দমানোর জন্য, কিন্তু তিনি কোনো চেষ্টাও করেননি, কোনো কোনো ক্ষেত্রে উনি এনকারেজ করছেন, তাই না? তাইলে এটার দায় অবশ্যই ওনার ঘাড়ে যাবে। এবং এই
এই সমস্ত কারণ ললেসনেস এর কারণে, মবের কারণে যে সমস্ত হত্যা হয়েছে, সে সমস্ত হত্যাকাণ্ডের উনি আসামি হইতে পারেন, ভেরি মাচ আসামি হইতে পারেন। হ্যাঁ, তো আপনি তো প্রেসিডেন্টকে না জানায়া বা অর্ডিন্যান্স জারি করছেন, ওইদিকে তো আপনার যাওয়ার দরকারই নেই। হ্যাঁ, আপনি এদিকে আসেন হুম। যে কি হয়েছে গত 18 মাসে। হ্যাঁ, এবং প্রত্যেকটা মানে কত বড় জালিয়াত আপনি দেখেন মাহবুব ভাই, কত বড় জালিয়াত পররাষ্ট্র উপদেষ্টা তহিদুল ইসলাম তিনি মানে রাষ্ট্রপতিকে না জানিয়ে তার চিঠি জালিয়াতি করতে চেয়েছে, জাল চিঠি বানাতে চেয়েছে। আপনি কাকে হ্যাঁ, জি, অনেক জালিয়াতি তো হইছে। অনেক জালিয়াতি তো হইছে। ধরেন এই যে শেখ হাসিনা পদত্যাগ করছে, সেই পদত্যাগ পত্র তো আমরা পাইলাম না। হ্যাঁ, তারপরে চিফ জাস্টিস, হ্যাঁ, চিফ জাস্টিসের ইয়ে তো আমরা পাইলাম না, তাই না? যে ওই যে যাদেরকে মব করে, মানে বিচারপতিদের মব করে আপনি মানে পদত্যাগে বাধ্য করছে। আপনি ভাবেন কোথায়? এবং এমন একটা অরাজকতার রাজত্ব তৈরি করছেন যে মসজিদের ইমাম পর্যন্ত আপনি গাঠাগাঠিতে বাধ্য হয়েছে। না জানি আমাকে মেরে ফেলে। হ্যাঁ? আমাকে তো ওই আওয়ামী লীগের ওই কমিটি আমাকে ইমাম বানাইছিল। হ্যাঁ? কারণ যে মসজিদ কমিটি থাকে না? মসজিদ কমিটি তো এইসব ইমাম তারপরে এদেরকে নিয়োগ দেয়। যেহেতু আওয়ামী লীগের কমিটি আমাকে নিয়োগ দিচ্ছে, ভাই আমার কি না জানি কি হয়। হ্যাঁ? পালাই গেছে। এই ধরনের একটা সোসাইটি উনি উৎসাহিত করছেন। হ্যাঁ? এই ধরনের একটা সোসাইটি। শুধু তাই না আপনি আপনি ভাবেন কিন্তু আইসিটি, আইসিটিতে এই যে তাজুল ইসলামের মতো আজকে তো তাকে অব্যাহতি দেয়া হয়েছে। তাকে নিয়োগ দিয়েছে। এটাও তো একটা ধৃষ্টতা। এটাও তো একটা অপরাধ করেছেন উনি। হ্যাঁ, এসব তো হইছে। আপনি তো আপনি যদি মানে পয়েন্ট বাই পয়েন্ট বলতে থাকেন, হ্যাঁ? একটার পর একটা বলতে থাকেন, এটা তো মহাভারত হয়ে যাবে। এটা কয়েক খন্ডের মহাভারত হয়ে যাবে। মানে এত কাণ্ড ঘটছে। প্রতিদিনই তো কোন না কোন অনাচার হইছে। কোন না কোন আপনার ললেসনেস ঘটছে, হ্যাঁ? প্রতিদিনই তো ঘটছে। this way or that way, হ্যাঁ? এখন তো মাহবুব ভাই, এখন ধরেন এইটাকে কেমনে করে কেউ কি দেশে নাই? যারা ডক্টর ইউনূস পালানোর আগে, তার গংরা পালানোর আগে তাদের বিরুদ্ধে মামলা করুক? এখন মানে কি বলে যে দেখেন আমি না এইসব মনে করেন না। আমি এইসব শব্দ না ব্যবহার করি না। এই যে পালানো। আমাদের একজন ইয়ে আছে, একজন আমাদের সাংবাদিক গোত্রের। যদি কথায়, কথায় না বলেন যে পলাতক শেখ হাসিনা। কথায়, কথায় পলাতক, পলাতক। হ্যাঁ? এইসব শব্দগুলো না আমার কাছে ভদ্রতাসম্মত মনে হয় না। হ্যাঁ? পলাতক, পালিয়ে যাওয়া, তারপরে কি বলে যে এই আমি এগুলো এভয়েড করতে চাই। কথাটা হলো যে আমরা ভদ্রভাবে বলি। ভদ্রভাবে বলি এইভাবে যে ডক্টর ইউনূস ইস এ উনি অনেক ক্রাইম করছেন। ঠিক আছে? অনেক ক্রাইম করছেন। অনেক ক্রাইম আবার রাষ্ট্রদ্রোহিতারও শামিল। ঠিক আছে? রাষ্ট্রদ্রোহিতারও শামিল। আবার কতগুলি ক্রিমিনাল অফেন্স এর উৎসাহ দিছেন। উনি পার্সোনালি তো করেন নাই। উৎসাহ দিছেন বা এটার পৃষ্ঠপোষক ছিলেন আরকি। সো এগুলোর জন্য মামলা হইতে পারে। মামলা হইতে পারে। এখন আ কোন নাগরিক যদি মানে অ্যাগ্রিভড হয়ে, হ্যাঁ? যদি ওই মামলা করে, উনার রাইট আছে মামলা করার। কারণ এখন তো আর ইউনূস তো আর হেড অফ দি গভর্নমেন্ট না। উনি তো একজন সাধারণ সিভিলিয়ান, তাই না? তো মামলা করতে পারে। হ্যাঁ? এখন থানা মামলা নিবে কিনা বা এইসব মামলাকে সরকার, বর্তমান সিটিং সরকার কিভাবে দেখবে? সেটাও একটা বড় ব্যাপার কিন্তু। হ্যাঁ? কারণ একটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু আপনি যেহেতু অ্যাঙ্করিং করেন, আপনার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে ইউনূস কিন্তু আপনার হি ইস অ্যান আমেরিকান ব্লেসড পারসন। ঠিক আছে? কি কারণে? উনি যেহেতু আমেরিকার সাথে অনেক চুক্তি করছেন, যেগুলি আমাদের রাষ্ট্রের স্বার্থের বাইরে গেছে। এবং আ এই যে খলিলুর রহমানের যে ফরেন মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়া, হুম, এটাও কিন্তু ওইটারই চেইন ইফেক্ট। এই যে ইউনূস সাহেবের, হ্যাঁ? এটা চেইন ইফেক্ট। সুতরাং আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে ইউনূসের বিরুদ্ধে মামলা করা যাবে কিনা, কারণ সরকার এইটা অনুমোদন দিবে কিনা বা মামলা করা হলে সরকার এটাকে সিরিয়াসলি নিবে কিনা। কারণ সরকার আমেরিকাকে চটাইতে চাবে কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন।
কারণ আপনি দেখছেন সরকার একটা কম্প্রোমাইজ করছে। সেটা হচ্ছে খলিলুর রহমানকে ফরেন মিনিস্টার করছে। এটা কিন্তু এক ধরনের কম্প্রোমাইজ। হ্যাঁ? এটা অস্বাভাবিক লাগছে আমাদের। খুব আনন্যাচারাল। যে যে লোকটাকে বিএনপি আ নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পর যা তা বলছে এবং আপনার কি বলে তার পদত্যাগও চাইছে। সিরিয়াসলি পদত্যাগ চাইছে। সেই লোকটাকে যখন মানে ইউনূস সরকারের পতনের পর যখন আবারও ফরেন মিনিস্টার করা হইল। এটা আমার কাছে আ মানে কি বলবো? এটা আমার কাছে এটা মনে হইছে একেবারেই কম্প্রোমাইজ। জি। এবং I doubt খালেদা জিয়া যদি বেঁচে থাকতেন, মানে উনি যদি প্রাইম মিনিস্টার হতেন মানে তাহলে আমার মনে হয় এই কম্প্রোমাইজ করতেন না। কারণ উনি একেবারে আনকম্প্রোমাইজিং লিডার ছিলেন। যে কারণে উনাকে সবাই ভালোবাসে। বাংলাদেশের মানুষ কিন্তু খালেদা জিয়াকে অনেক ভালোবাসে। তার এই আপোষহীনতার কারণে। আমার মনে হয় না যে খালেদা জিয়া থাকলে এই আপনার খলিলুর রহমানকে ফরেন অ্যাফেয়ার্স করত। কি কারণে করা হইল? কোন প্রেশারে? এটাতে প্রেশার ছাড়া অন্য কোন কারণ দেখি না আমি। কারণ দেখি না ইন দ্যা সেন্স যে উম বিএনপিতে ফরেন মিনিস্টার হওয়ার মতো অনেকেই আছে। আমি যদি নাম বলি যেমন ধরেন যে আমির খসরু মাহমুদ চৌধুরী। উনি বেশ শিক্ষিত লোক, ভালো ইংরেজি জানেন। উনার কি বলে যে একজন ভালো ডিপ্লোমেট হওয়ার জন্য উনার যথেষ্ট কোয়ালিটি আছে। আমি তার কিছু লেকচার শুনছি। হি কুড বি এ ফরেন মিনিস্টার, হি কুড বি। কিন্তু কেন খলিলুর রহমান একটা বিতর্কিত লোক এবং যে লোকটার পাবলিক পারসেপশন হচ্ছে এই লোকটা আমেরিকার লোক। এবং পারসেপশন এর ব্যাপার না। সে তো আমেরিকানই, তাই না? সে তো ওখান থেকেই আমরা আসছে। শুনি তিনি আমেরিকার অ্যাসেট ছিলেন, এখন তিনি ভারতের অ্যাসেট। এরকম নানান রকম গল্প-টল্প আছে। যাই হোক, কিন্তু আমি আবার একটু প্রসঙ্গে ফিরি যে দেখুন, ডক্টর ইউনূস যাওয়ার আগে এমনকি ইলেকশনের দিনও বোধহয় তিনি কয়েকটা চুক্তি করেছেন, রাইট? ৯ তারিখে আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন এবং সেগুলি আমরা জানি না। আমেরিকার প্রেসিডেন্ট এরই মধ্যে ওই শুভেচ্ছা বাণীতে অভিনন্দন জানিয়ে তিনি যে ইনডিরেক্টলি হুমকিটি দিয়েছেন, তো এখন তো সবই এটার মধ্যে এই প্রশ্নের মধ্যে আসবে যে ডক্টর ইউনূস যা করে গেছেন, এই প্রত্যেকটি বিষয় যদি বিএনপি জবাবদিহিতার মধ্যে না আনে, দিন শেষে বিএনপি তো একটি রাজনৈতিক দল। তাকে তো আবার মানুষের কাছে যেতে হবে। সো বিএনপি ওই দূরদর্শিতার পরিচয়টি দিবে কিনা? প্রথম কথা হচ্ছে যে বিএনপি যে ক্ষমতা পেল না, এইটা কিন্তু ইউনূসের কারণে না। এটা টোটালি আর্মির কারণে। বিএ ইউ ডক্টর ইউনূস কিন্তু একটা দূরভিসন্ধি করছিলেন। হ্যাঁ? সেটা হচ্ছে যে একটা প্যাচ লাগায় দেওয়া। সেটা কিরকম? বলছিলেন মানে তার লোকজন বলতেছিল যে রেজাল্ট দিতে দেরি হবে। আবার বলতেছিলেন যে ১৮০ দিন লাগবে এসব করতে। অর্থাৎ মানে উনি একটা কনস্পিরেসির মধ্যে ছিলেন। হুম? কিন্তু আর্মি বলছে নো, এনাফ ইজ এনাফ। হ্যাঁ? এটা যথেষ্ট হয়েছে। ইলেকশন হইতে হবে এবং ইলেক্টেড বডির কাছে ক্ষমতা দিতে হবে। এবং এই সমস্ত ষড়যন্ত্র বানচাল করে দিচ্ছে কিন্তু তো এই আমাদের সেনাবাহিনী। ইউনূসের কোনো ক্রেডিট নাই। অনেকে বলে কি শেষ পর্যন্ত তো একটা ভালো নির্বাচন দিয়েছিল। কিসের উনি ভালো সেনাবাহিনী না থাকলে এটা কি হইতো আপনি জানেনই। তো ফলে এই যে আ উনি পারলেন না। উনি যদি থাকতেন তাইলে আর ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার প্রয়োজন পড়তো না। ডক্টর ইউনূসই এটি ক্যারি ফরওয়ার্ড করতেন। যেহেতু উনি স্যার থাকতে পারলেন না, তখন তার সাবস্টিটিউট হিসেবে খলিলুর রহমানকে উনারা চাপায় দিলেন বিএনপিতে। চাপায় দিলেন। যেহেতু আর ইউনূস নাই। হ্যাঁ? তো এখন খলিলুর রহমান সাহেব অ্যা কি করবেন এটা বোঝাই যায়। কারণ দেখেন আমি ট্রাম্পের চিঠিটা আমি ব্যাখ্যা করছি। আপনি দেখতে পারেন অন্য মঞ্চে এই মাসুদ কামাল। সেখানে আমি ব্যাখ্যা করছি যে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা তার চিঠিটা বলে যে বাংলাদেশ কোন সোভারেন স্টেট না। এটা একটা কলোনি। হুম, এবং এই কলোনিতে একটা পাপেট সরকার আছে, একটা পুতুল সরকার আছে। এটার কাছে চিঠিটা যদি আপনি ভালোভাবে পড়েন, যেমন উনি বলতেছেন যে I hope you will help me in implementing it. You will help me. এটা কিন্তু reciprocal হেল্প না, মিউচুয়াল হেল্প না। তুমি আমাকে সাহায্য করবা। হুম। মানেটা কি? যে চুক্তিগুলি হইছে, এই যে বাণিজ্য চুক্তি, সামরিক চুক্তি, এগুলি তুমি আমাকে হেল্প করবে এবং কি ডিসাইসিভলি তোমাকে অ্যাক্ট করতে হবে। ডিসাইসিভলি অ্যাক্ট করা মানে কি? ডিসাইসিভ এর এটা ইংরেজি শব্দ তো আপনি তো যেহেতু নিউ ইয়র্কে থাকেন। বাংলার সিদ্ধান্ত
আর ইংরেজি ডিসাইসিভ, এটা কিন্তু এক না। ডিসাইসিভের একটা দোতনা আছে। এটা একটা স্পেশাল কনোটেশন আছে। ডিসাইসিভ মানে হচ্ছে বিষয়টা মীমাংসিত। এটা শুধু সিদ্ধান্তের ব্যাপার না। এটা মীমাংসিত। ঠিক আছে? তোমাকে ডিসাইসিভলি অ্যাক্ট করতে হবে। অ্যাকশনে যেতে হবে। অর্থাৎ তোমার কোনো উপায় নাই। তুমি যখন এই চুক্তিগুলি বাস্তবায়ন করতে যাবা, তখন যদি তোমার বিরোধিতা আসে দেশের অন্যান্য কোয়ার্টার থেকে, তোমাকে শোনা চলবে না। তোমাকে ডিসাইসিভলি অ্যাক্ট করতে হবে। বুঝেন এবার? যদি বলতো যে ঠিক আছে লেট আস হেল্প ইচ আদার, হ্যাঁ, একটা রেসিপ্রোকাল, একটা মিউচুয়াল হেল্প এ, তাইলে কিন্তু এক ধরনের হইতো। উনি বলতেছেন যে আই হোপ ইউ উইল হেল্প মি। ঠিক আছে? এবং মানে এবং কি আছে এই চুক্তিতে? মানে বাণিজ্য চুক্তি বলেন আর যে সামরিক চুক্তি কি আছে? আমরা কিছুই জানি না। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। হুম, এটা প্রকাশ করা হয় নাই। আমরা কিছুই জানি না। যেমন ধরেন এই যে কতগুলি জিনিস তো বোঝাই যায়। যেমন বলতেছেন যে এইসব চুক্তি তোমার ২ দেশের কৃষক এবং শ্রমিকদের বেনিফিট করবে, হ্যাঁ? কি বেনিফিট করবে? জি। তাহলে আমেরিকা থেকে বেশি দামে গম কিনতে হবে? নাকি? আর যে এটা হলো কৃষকের ব্যাপার। আর শ্রমিকের ব্যাপারে কি? বেশি দামে তুলা কিনতে হবে? হ্যাঁ? তারপরে বলতেছে একটা বিজ্ঞাপন চায়না আছে থেকে কিন্তু। কম দামে কোথাও থেকে অস্ত্র কিনতে পারবে না। তাদের কাছ থেকেই কিনতে হবে। কিন্তু এটা বলতেছি একটা বিজ্ঞাপন আছে কিন্তু তার চিঠিতে। বিজ্ঞাপনটা হলো এটা পৃথিবীর সেরা অস্ত্র। জি, ঠিক আছে? তা পৃথিবীর সেরা অস্ত্র মানে কি? তাহলে সেরা দাম দিয়েই কিনতে হবে। তাই না? সবচেয়ে ভালো অস্ত্রটার দামটা বেশি হবে না? তার মানে উনি বাধ্য করতেছেন আমাকে তাদের অস্ত্র বেশি দামে কিনতে, তাদের গম বেশি দামে কিনতে, তাদের তুলা বেশি দামে কিনতে, হ্যাঁ? এবং এবং সামরিক চুক্তি বলতেছে এই যে উনি লিখতেছেন যে তোমাদের মিলিটারি একটা উচ্চতায় চলে যাবে। হুম? এবং একটা ওপেন ফ্রি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলছে দেখেন। ১ম এই চিঠির ১ম দিকে আছে কিন্তু। হ্যাঁ? ভাবেন একবারে। হ্যাঁ? মানে তোমাকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে আসতে হবে। ওই রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ চায়না ওটা যাওয়া যাবে না। ওইটা যাওয়া যাবে না। হ্যাঁ? তোমাকে এখানেই থাকতে হবে। এবং বলতেছেন যে সাকসেসফুল টেনিউর উনি আশা করতেছেন। মানে উনি এক ধরনের পামপট্টি আরকি। হ্যাঁ? যে তুমি ৫ বছর থাকো। হ্যাঁ? আমরা আছি তোমার পাশে। হ্যাঁ? আরে এই গভর্নমেন্ট ৫ বছর থাকবে কি থাকবে না এটা বাংলাদেশের নির্বাচন মন্ডলী ঠিক করবে। আওয়ার ইলেক্টোরেট টু ডিসাইড। তুমি বলতেছো যে মানে তুমি সাকসেসফুল টার্ম, হ্যাঁ? তার মানে এটা একটা পামপট্টি না? এবং উনি আশা করতেছেন যে চুক্তিগুলি বাস্তবায়ন হোক, তাইলে উনি ৫ বছর থাকবে। যদি চুক্তিগুলি বাস্তবায়ন না হয় থাকতে পারবে না। একটা কিন্তু প্রচ্ছন্ন ইঙ্গিত আছে। হুমকি। একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে কিন্তু। আমি জানি না তারেক রহমান এগুলো বুঝতেছেন কিনা। হ্যাঁ? I wonder, হ্যাঁ? একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে কিন্তু। আপনি যদি ই ই মানে ওটা কি বলে? টু রিড বিটুইন দি লাইনস, হ্যাঁ? মানে সবাই কিন্তু বিটুইন দি লাইনস পড়তে পারে না। হ্যাঁ? এটা পড়ে নিল আরকি। এবং একেক ইংরেজির একেকটা শব্দের যে একেকটা স্পেশাল কনোটেশন আছে। এইটা তো অনেকে বুঝে না। এটা সাদামাটা হয়ে পড়ে গেল। মা কিন্তু মা আমি এটাকে কিন্তু আমি read it between the lines এবং আমি দেখছি যে এটা একটা ভয়াবহ চিঠি। এই মুহূর্তে সব মনে পড়তেছে না। আর কি যেন আছে আরকি। যাই হোক, এখন কি বলে যে খলিলুর রহমান এখন এগুলো ক্যারি ফরওয়ার্ড করবেন। হ্যাঁ? কারণ এখান থেকে কিন্তু মানে ইউনূস সাহেব যা করে গেছেন আরকি, হ্যাঁ? আমাদের দেশের জন্য। এমনি তো ডোমেস্টিক্যালি অভ্যন্তরীণভাবে তো উনি যা তা করছেনই। আবার মানে ফরেন পলিসিতে, হ্যাঁ? এই ভূ রাজনীতিতে তো উনি আমাদেরকে একেবারেই একটা বাজে অবস্থার মধ্যে ফেলে গেছেন আরকি। এবং এই অবস্থা থেকে তারেক রহমান কিভাবে উদ্ধার হবে, হ্যাঁ? আই অ্যাম ডাউটফুল, এরকম প্রেশার যদি থাকে আমেরিকার, উনি স্বচ্ছন্দভাবে দেশ চালাতে পারবেন কিনা? হ্যাঁ, এটা কিন্তু কোয়েশ্চেনেবল, হ্যাঁ? জি। তো যাই হোক আমরা একটা কি বলে যে অভিশাপ মুক্ত হইছি আমি বলব। হুম? অভিশাপ মুক্ত হইছি এবং ইউনূসের মতো খারাপ শাসক আর হবে না। হইতে পারে না। আমি বহুদিন আগে একটা টক শোতে বলছি। যে এনি টম, ডিক, হ্যারি, এনি রাম, শ্যাম, যদু, মধু ক্যান গভর্ন দিস কান্ট্রি বেটার দেন ইউনুস। সো আমরা একটা লেসার ব্যাট যদি আপনি ধরেন যে আমরা কি করি? আমাদের নিয়তি কি? আমাদের নির্বাচক মণ্ডলীর নিয়তি কি? উই হ্যাভ টু চুজ লেসার ব্যাট।
কম খারাপকে আমরা পছন্দ করতে বাধ্য হই। কারণ আমাদের কাছে বেটার নাই। আমাদের কাছে তো বেটার নাই। এখন ধরেন যে বিএনপি প্রিভেইলিং যে পলিটিক্যাল পার্টি গুলো আছে, যেগুলো এক্সিস্ট করতেছে, সেগুলোর মধ্যে বিএনপি বেস্ট, মানে বেটার দেন আদার্স, তাই না? তো ফলে এটা আমরা মেনে নিছি, আমরা এটা ভোট দিছি আমরা। এটা তাকে একটু কোঅপারেট ফর্ম হইছে। এবং আমরা দেখবো যে এটা কিভাবে ফাংশন করে, হ্যাঁ? কিভাবে ফাংশন করে তারা কতটা গণতন্ত্র দিতে পারে, কতটা মানে আত্মনির্ভরশীল জাতি হিসেবে সামনের দিকে আগাইতে পারে। এসব আমার জিনিস আমরা আমার না দেখবো। খুব ইয়ে লাগে যে পৃথিবীতে মনে হয় আমরাই একমাত্র জাতি যারা ৩০ লাখ মানুষ জীবন দিয়ে যুদ্ধ করে দেশটা স্বাধীন করলো, আবার এটি পরাধীন হয়ে গেল, তাই না? এইটা ঘটনা পৃথিবীতে ইতিহাসে বিরল। এখন এখানে একজন প্রশ্ন করেছেন, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিএনপি সরকার কোন দিকে যাবে? ভারত নাকি আমেরিকা গং নাকি চীন নাকি তুরস্ক প্লাস পাকিস্তান? দেখেন এখানে 5th অগাস্টের পরে আমাদের আমাদের যে রাজনীতি না, এই রাজনীতিতে একটা মানে ইনফ্লুয়েন্স ছিল আগে ৩টা দেশের, ৩টা বিগ পাওয়ার। ২টা বিগ পাওয়ার, একটা সেমি বিগ পাওয়ার। একটা হচ্ছে আমেরিকা, একটা চায়না, একটা ইন্ডিয়া। 5th অগাস্টের পরে নতুন ২টা অ্যাক্টর বাইর হইছে। তারাও কম পাওয়ারফুল না। একটা তো নিউক্লিয়ার পাওয়ার পাকিস্তান। আরেকটা হচ্ছে টার্কি। টার্কিও ধরেন যে আপনি এক ধরনের আ সুপার পাওয়ারও বলতে পারেন। সো the number of influencers is now 5, if not more. Hmm, at least 5. China, America, India, Turkey, and Pakistan. এখন our foreign policy has to deal with these 5 players, 5 actors. এবং এটা খুবই মুশকিল। আপনি যখনই আপনি চায়নাকে কন্টেইন করতে যাবেন, তখন আমেরিকা হস্টাইল হবে। আবার যখন আমেরিকাকে কন্টেইন করতে, তখন চায়না হস্টাইল হবে। সো আপনি একটা টাগ অফ ওয়ার এর মধ্যে পড়ে গেছেন। হ্যাঁ? এবং এখান থেকে কিভাবে আপনি উদ্ধার হবেন? তারপরে আবার ইন্ডিয়া একটা ব্যাপার আছে। আচ্ছা, যে প্রশ্নটা উনি করলেন যে দেখেন, আমাদের এখানকার সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করেন। সেটা হলো দেখেন, ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা আছি। হ্যাঁ? ইন্ডিয়ার বিরুদ্ধে আছি এবং ৫ই আগস্টের পরে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কে ক্যাশ করে কিভাবে রাজনীতি করা হয়েছে? কিভাবে রাজনীতি করা হয়েছে? অথচ ভারতের সাথে শেখ হাসিনা কি চুক্তি করছে? একটা চুক্তিও ডিসক্লোজ করেনি। একটা চুক্তি অথচ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কে তারা ক্যাশ করতে চেয়েছে। আবার দেখেন, যখন ইন্ডিয়া আমাদের উপরে প্রভুত্ব করতে চায়, তখন আমরা আদা জল খেয়ে লাগি। কিন্তু যখন আমেরিকা এই সমস্ত চুক্তি-মুক্তি করছে, তখন কিন্তু নোবডি স্পিকস। কেউ কথা বলে না। এটা আমি একটা ব্যাখ্যা দাঁড় করেছি। সেটা হচ্ছে যে ভারত বিরোধের কারণ হলো, ভারত হচ্ছে হিন্দু প্রধান দেশ। আর আমেরিকা হচ্ছে খ্রিস্টান প্রধান দেশ। খ্রিস্ট ধর্মের সাথে ইসলাম ধর্মের একটা নৈকট্য আছে। ঠিক আছে? আপনি যদি এই মানে ধর্মের উৎপত্তি এবং জানেন। হ্যাঁ? না, যেমন এটা একটু হাস্যকর হয়ে গেল। হয়তো এরকম হইতে পারে আমেরিকা অনেক বড় দেশ, হ্যাঁ? একটা ফ্যাসিনেশন আমেরিকার প্রতি আসে। থাকে না? দূরের প্রতি আগ্রহটা বেশি থাকে। ক্ষমতার সেটা না, প্রতি আমি আকৃষ্ট হয়। না, ভারতের চেয়ে তো তারা অনেক দূরে, ভারতের চেয়ে তো তারা ক্ষমতাধর। সো মানে মানুষ বলতে একটা গোষ্ঠী আরকি। তারা হয়তো ভাবতে পারে যে না ঠিক আছে আমেরিকাই তো ভালো। নাকি? না, সেটাও না। আপনি এই আমেরিকা যদি দূরবর্তীও হইতো এবং সেটা যদি হিন্দু প্রধান দেশ হইতো, তাইলে কিন্তু আবার দেখতেন কি হয়। হ্যাঁ? এখানে একটা রিলিজিয়াস কি বলে যে মানে একটা রিলিজিয়াস এক্সপ্লানেশন আছে এটা। অন্যান্য এক্সপ্লানেশন আছে। আপনি যেটা বললেন সেটাও একটা এক্সপ্লানেশন। এর একটা এক্সপ্লানেশন আছে। হ্যাঁ? তো আপনি দেখবেন একটা ক্লাসে যদি আপনার একটা ছেলের একটা হিন্দু বন্ধু থাকে, একটা খ্রিস্টান বন্ধু থাকে, গার্ডিয়ানরা কি করে? বলে যে ওই ওর সাথে মিশবে। খ্রিস্টান বন্ধুর ব্যাপারে কিন্তু কিছু বলবে না। বুঝছেন? কিছু বলবে না। যে ওর গ্লাস ধুলবি, ওর গ্লাসে পানি খাবি না, এগুলো বলবে না। হিন্দুটার ব্যাপারে বলবে যে ওর গ্লাসে পানি খাবি না, ওর সাথে কথা কম বলবি। হ্যাঁ? তো এটা আছে, আমাদের মধ্যে আছে। যেহেতু যেমন ধরেন যে খ্রিস্ট ধর্মের যে প্রবর্তক হযরত ঈসা আলাইহিস সালাম, ওটা তো আমাদের মানে একটু প্রফিটের তালিকা, তাই না? তো ফলে এটা তো একটা নৈকট্য আছে। ক্রিশ্চিয়ানিটির সাথে ইসলামের একটা নৈকট্য আছে। হুম, সো হুম। ওইটাও একটা ব্যাপার।
আর হিন্দু যেটা আছে সেটা একেবারে আমাদের করাইবে, এটা একেবারে অপছন্দনীয় আমাদের। নৈকট্য তো না ওই থাকলে নৈকট্য না থাকলে কি আর জামাত ইসলামী যে ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করে সে আমেরিকার ব্লেসিং নিয়ে এত ঘটনা ঘটাতে পারে? হুম, না আপনি ইন্টারন্যাশনাল পলিটিক্সও দেখেন যে উম, অনেক ক্ষেত্রে যেখানে আমাদের জামাত ইসলাম বলেন অথবা ধর্মভিত্তিক যে দলগুলো আছে প্রতিবাদ করা উচিত করে না কিন্তু হ্যাঁ, করেন না। আবার ভারতে যখন মানে মাইনরিটি উপরে নির্যাতন হয়, মুসলমানদের উপর নির্যাতন, তখন কিন্তু আবার তারা সোচ্চার হয়। হ্যাঁ, সো এগুলি মানে ডাবল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা ডাবল স্ট্যান্ডার্ড ওই যে বলে না যে মাহবুব আপনার কামাল, আমি শেষ করব। অনেক সময় হয়ে গেছে। কিন্তু আমি 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 একটা প্রশ্ন আপনার কাছে আমার করতেই ইচ্ছা করছে। ধরেন আপনি আ আ ধরেন আওয়ামী লীগ সরকারের আমলেও আপনি আওয়ামী লীগ সরকারের অনেক কট্টর সমালোচক ছিলেন। এবং আমার মনে আছে ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে মানে পরপরই যেই ১ম ২-১ জন তার সমালোচনা শুরু করেছিলেন, আপনি ছিলেন তাদের একজন। এবং আমার এই অনুষ্ঠানে এসেই ৫ই আগস্টের হুম, ২-১ দিনের মধ্যেই মানে না শপথ নেয়ার পরপরই আপনি কিন্তু আমার এই অনুষ্ঠানে এসে হুম, আপনি ইউনূস সরকারের ভীষণ তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন। সেটা আমি মানে বুঝতে পারছিলাম। আমি শুনেন, আমি বুঝতে পারছিলাম সবাই কেন বুঝলো না আমি বুঝলাম না। আমি কিন্তু ২-৩-৪ দিনের মধ্যে বুঝে গেছি যে আমাকে ইটস এ লস। এক্সাক্টলি আমার আমার মনে আছে। বললাম তো আপনি আমার এই অনুষ্ঠানেই এসে বলেছিলেন। এখন ইটস এ লস এটা গেম। হ্যাঁ? আমি বুঝতে পারছি যে ইট ইজ এ লস্ট গেম। হ্যাঁ, এটা মানে এটা ফাঁদে পড়ে গেছি আমরা। হ্যাঁ, এটা আমি ১ম এই বুঝতে পারছি। হ্যাঁ, এখন বলেন এইরকম এবার। বাস্তবতায় দাঁড়িয়ে ধরেন আমরা যদি একটু নির্মোহভাবে চিন্তা করি, আপনি শেখ হাসিনার সরকারকে কত পয়েন্ট দিবেন? আমি তিনি আজকে তাহলে মাহবুব কামাল প্রশ্নটি এরকম, তিনি তাহলে কত কিছু হ্যান্ডেল করেছিলেন? কত কিছু তাকে আ মানে আ মানে কি বলবো এটাকে? কত কিছু তাকে উম আ ম্যানেজ করে রাষ্ট্রটি পরিচালনা করতে হয়েছিল। আমরা কি এটা এখন অনুধাবন করতে পারি? না, আপনি আমাকে আওয়ামী লীগ বানায় ছাড়বেন। আচ্ছা না, না, শুনেন না, তারপরেও না, বলি। শুনেন মাহবুব ভাই I'm sorry to say দেখেন আমি একজন প্রফেশনাল মানুষ। আমি সারা আমি জীবন বলি শুনুন, পারফেক্টলি থাকার চেষ্টা করেছি। এখন আমার অনেক আমি কথাই আওয়ামী লীগের পক্ষে যায়। আমাকে লোকে আওয়ামী লীগের দালালও বলে। I don't mind যেটা সত্য আচ্ছা সেটা তো শুনেন, সত্য। আমাকে বলতে দেন। সেটা হচ্ছে শেখ হাসিনা ওয়াজ এ গুড ম্যানেজার। এইটা স্বীকার করতে হবে। উনি ভালো ব্যবস্থাপক। যেমন আমরা দেখছি করোনাটা উনি যেভাবে হ্যান্ডেল করছেন, হ্যাঁ? আমার মনে হয় না অন্য কোন সরকার প্রধান এটা হ্যান্ডেল করতে পারবে। হি ওয়াজ এ গুড ম্যান এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট উনি খুব ভালো জানতেন। ক্রাইসিস ম্যানেজমেন্ট, হ্যাঁ? মানে টেকনিক্যাল নো হাউ গুলি উনি ভালো বুঝতেন। এবং উন্নয়ন মানে উন্নয়ন তো এটা তো আর ওই যারা বলে যে উন্নয়ন হয় নাই, এটা চোখে মুখে দই তারপরে বলে কই। দেখতেছি সব উন্নয়ন, হ্যাঁ, তার আমলে। তারপরে বলে যে উন্নয়ন হয় নাই। এগুলো শুনে না মেজাজ খারাপ হয়ে যায়। হ্যাঁ? হ্যাঁ, ওই যে রুবিন ফারহানা বলতেছিল যে বরিশালে যখন যাই, ওই যে রাজশাহীতে যখন যাই বুঝতেই পারি না যে এটা বাংলাদেশ। এত উন্নত হয়ে গেছে। ইভেন ইন ঢাকা ধরেন যে মেট্রো রেল থেকে যে কত সাশ্রয় হয়েছে না মানুষের কত উপকার হয়েছে ইত্যাদি। আহ তারপরে ওনার যে কি বলে যে যেকোনো ক্রাইসিসে উনি একটা সলিউশন বের করতেন। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে আমি এই ফিলসফিতে বিশ্বাসী না যে যা কিছুই হবে আমার হাত দিয়ে হতে হবে। শেখ হাসিনার সাইকিটা এরকম ছিল যে যত কিছু হবে এটা আমার হাত দিয়ে হইতে হবে। আমি এইটাকে কন্ডেম করি। এইটা কেন হবে? হ্যাঁ, এইটা তো হওয়া উচিত না। আপনি গুড ম্যানেজার, ওকে ফাইন। আপনি উন্নয়ন করতে পারেন। আপনার ইনোভেটিভ যেমন পদ্মা সেতুর ব্যাপারে সবাই বলছে যে এটা করা যাবে না। উনি করে দেখাই দিছেন। হ্যাঁ, করে দেখাই দিছেন এটা। তাই না? তো কিন্তু যা কিছুই হবে সব আমার হাত দিয়ে হতে হবে। ওই নেপোলিয়নের মতো। হুম? কিংবা চতুর্দশ লুইয়ের মতো। যে রাষ্ট্র আবার কি? আমিই রাষ্ট্র। হুম? এই অ্যাটিটিউডটা ভালো না। এই ঠিক আছে অ্যাটিটিউডটা মাহবুব ভালো ভাই না। আমি আপনাকে তর্কের খাতিরে বলি যে নিঃসন্দেহে কেউ বলবে না এটি কোনো ভালো ব্যবস্থাপনা। যে মানে মাইক্রো ম্যানেজমেন্ট বলে এটিকে, হ্যাঁ? তো এই ব্যবস্থাপনা কেউই ভালো বলবে না। কারণ অ্যাজ এ টিম হিসেবে কাজ করবে। কিন্তু আপনার কাছে কি কখনো মনে হয় যে আমাদের ভেতরে জাতিগত আমরা এতটাই অবিশ্বস্ত,
শেখ হাসিনার চারপাশে সেরকম বিশ্বস্ত কেউ ছিলেন না, যতখানি ডেডিকেশন নিয়ে তিনি কাজগুলো করতে চেয়েছেন। একটা সরকার প্রধান হিসেবে রাষ্ট্রের উন্নয়নের জন্য তার যে তাগিদ, তার যে তাড়না, তার যে চিন্তা, সেটি তার চারপাশের যারা ছিলেন আ তারই সেটি বাস্তবায়নের জন্য যথেষ্ট ক্যাপাবল নয়, যথেষ্ট বিশ্বাস তাদের উপর ছিল না বা রাখার মতো যোগ্য তারা নন। এইটা কি আমরা কখনো ভেবে দেখি? না, কথা হচ্ছে যে মানে শেখ হাসিনা তো মানে উনি তো সবই বুঝতেন, তাই না? উনি যদি সবই বুঝে থাকেন, তাইলে এগুলো তো তার বোঝার কথা ছিল, তাই না? আমি ওসব বিতর্কে যাব না। আমার বিতর্কটা হচ্ছে, প্রথম বিতর্কটা মানে প্রথম আমার নোট অফ ডিসেন্টটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারটা কেন বাতিল করতে হবে? হ্যাঁ? এইটা হচ্ছে আমার প্রথম অভিযোগ। ঠিক আছে? এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে একটা ফেয়ার নির্বাচনের পথকে বন্ধ করে দেওয়া, এটা ঠিক করেন নাই উনি। এটা উনি, হ্যাঁ, দেশের অনেক উন্নয়ন করছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। হ্যাঁ? উই মাস্ট অ্যাডমিট, হ্যাঁ? কিন্তু মানে কি, আমি যদি আপনাকে তর্কের খাতিরে এই প্রশ্নটি করি, তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনি ধরেন ৯৬ সালে আ বিএনপি সরকার কি করেছিল ১৫ই ফেব্রুয়ারি নির্বাচন? আপনি ভুলে যাননি। আপনি আবার দেখুন ২০০৬ সালে এসে তিনি কি বিএনপি সরকার কি না করলো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উল্টে দেওয়ার জন্য? কি না বলছি, করছে বল বলুন। তার বলছি আমি, পরীক্ষায় বলছি। উঠাবেন না আমাকে বলুন তো? আমি বলছি শুনুন। ২০০০ কুড়ি কি ওইটা ৯৬ সালের যে ইলেকশনটা না? ওইটা তো ছিল তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের জন্য নির্বাচন। কারণ ওইটা তো 2/3 মেজরিটি লাগবে। মানে খালেদা জিয়া পরাস্ত হয়ে গেছেন। আন্দোলনের কাছে পরাস্ত হয়ে গেছে। কারণ ওই যে সেক্রেটারিয়েট থেকে আমলা-টামলা বের হয়ে আসছে। উনি আর রুল করতে পারবেন না। এখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার জন্য তো 2/3 মেজরিটি লাগবে, তাই না? 2/3 মেজরিটি ছাড়া তো আর হবে না এটা। তো ফলে উনি কি বলে যে একটা ইলেকশন করে ১ মাসের মধ্যে উনি চলে গেছে। ওইটা কিন্তু ভিন্ন জিনিস। ওইটাকে ওইভাবে দেখলে হবে না। কথাটা হচ্ছে যে মানে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে ১ম কলুষিত করছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই। কারণ ওই যে কি বললে কে এম হাসান বিতর্ক, কে এম হাসানকে বিচারপতিদের বয়স বাড়ায়, সেটা তো কে এম হাসানকে ২০০৬ সালে। সেটা তো ৯৬ সেটাই সালে বলছি। নয়। হ্যাঁ। না, ৯৬ তো গেলই গিয়া। আমি তো ৯৬ বলেই দিলাম ওইটা বলে। ২০০৬ সালের কথা বলতেছি। কে কি বলেছে কে এম হাসানকে কেয়ারটেকার চিফ করার জন্য এ কি বলে যে বয়স বাড়ালেন। তারপরে ওইটা ফেল করার পরে ইয়াজউদ্দিনকে কনকারেন্টলি চিফ অ্যাডভাইজার এবং ইয়ে করলেন। তারপরে ইয়াজউদ্দিনকে ডিকটেট করা শুরু করলেন। হ্যাঁ? এইভাবে করতে, ওইভাবে করতে। তারপরে ১ম এ যে কি বলে যে অ্যাডভাইজারি কাউন্সিল সেটা বিতর্কিত, এইটা সেটা। নানাভাবে ইলেকশনটাকে ম্যানিপুলেট করতে চাইছে বিএনপি। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট সেইটার উপরে ১ম আঘাত হানছে বিএনপি। আমার কথা তো সেইটা না। আমার কথা হচ্ছে যে মানে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন? হ্যাঁ? আমরা কেন সবসময় আওয়ামী লীগের কাছে এইটা আশা করি? মাহবুব ভাই আমি একটা কথা বলি? দেখুন, বাংলাদেশ রাষ্ট্রটি আমরা স্বাধীন হইলাম কি কারণে? নির্বাচনের কারণে। আমরা ৭১ ৭০ এর যে নির্বাচন সেখানে আওয়ামী লীগ বিজয়ী হলো। পাকিস্তানিরা বা আব আব আওয়ামী লীগের কাছে ক্ষমতা দিল না। বাংলাদেশীদের আমাদের হাতে ক্ষমতা দিল না। আমরা দেশটা স্বাধীন করে ফেললাম। ৫৪ সালে বাংলাদেশের মানুষ ১ম ভোট দিয়েছে। রাইট? সেই থেকে হুম। আজ পর্যন্ত শুধুমাত্র একটি বার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে। যিনি ক্ষমতায় ছিলেন তিনি সুন্দরভাবে ক্ষমতাটি হস্তান্তর করে এসেছেন। কে? এই শেখ হাসিনা। রাইট? ২০০১ সালের নির্বাচনের আগে। তিনি এর আগে কেউ কোনদিন এরকম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। আপনি যদি দেখি এই শেখ হাসিনা বাংলাদেশে যদি আপনি ভালো ২-৪ টি ঘটনা দেখেন, সেগুলো তো তার হাত দিয়েই এসেছে। সেই কৃতিত্বটুকু তাকে দিতে আমাদের কার্পণ্য হয় কেন? ও তাকে কেন আমি তো আমরা দোষ দেই? আমি তো ওইসব ক্রেডিট দিচ্ছি, দিলাম। আপনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড কেন করতেছেন? আমি বলতেছি যে আপনি যদি বলেন এইভাবে যে ২০০৪ সালে গ্রেনেড অ্যাটাককে শেখ হাসিনাকে মেরে ফেলার একটা চেষ্টা হইছে। এখন শেখ হাসিনা মনে করতেই পারে যে আমি আবারও যদি ক্ষমতা ছেড়ে দেই ২০০৯ এর ইলেকশনে তাইলে আমাকে আবারও মেরে ফেলতে পারে। সুতরাং আমি ক্ষমতা ছাড়বো না। এইটা আপনি একটা পয়েন্ট দিতে পারেন। ঠিক আছে? বা কি বলে যে
2001 থেকে 2006 সালে যা হইছে, হ্যাঁ? এটা যদি পুনরাবৃত্তি না হয়, জঙ্গিবাদের উত্থান যাতে আবার না হয়, না হয়, এগুলি তাইলে সেজন্য আমি ক্ষমতা ছাড়ব না। এটা আপনি একটা পয়েন্ট দাঁড় করেন, না? এবং সে কারণে আমি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলাম। ঠিক আছে? কিন্তু আপনি যদি মানে ওভারঅল চিন্তা করেন, হ্যাঁ? কারণ শেখ হাসিনা তো আর ২০০ বছর বাঁচবেন না। ২০০ বছর বাঁচবেন? বাঁচবেন না তো। তো একটা না একটা সময় তো আপনাকে আওয়ামী লীগের বাইরে ক্ষমতা যাবেই। যাবেই। এ ব্যাপারে কোন সন্দেহ নাই। এটা ২০৪০ সালে হোক, ২০৫০ সালে হোক, আমি মানে ২০১৫ সালে দাঁড়ায় আমি কথাটা বলতেছি। একটা না একটা সময় তো যাবেই আওয়ামী লীগের বাইরে। তাই না? শেখ হাসিনা তো ২০০ বছর থাকবেন না। কিংবা আ আওয়ামী লীগের অন্যান্য নেতৃত্ব তো সবসময় মানে ক্ষমতায় ধরে রাখতে পারবেন না। তাহলে সেই অবস্থাটা কি দাঁড়াবে? সেটা তো আপনাকে ভাবতে হবে। ১ ২ নাম্বার হচ্ছে তো আপনি কোন অবস্থাতেই ডেমোক্রেটিক প্রসেস কে আপনি হ্যাম্পার করতে পারেন না। একজন আনডেমোক্রেটিক কি করছে সেইটার কারণে আমি ফ্যাসিস্ট হয়ে যাব বা সেইটার কারণে আমি কি বলে যে আর ক্ষমতা কাউকে দিব না। হ্যাঁ? এইটা এটা লজিক এটা ফেয়ার লজিক না। আপনি যদি পলিটিক্যাল সায়েন্স অথবা যদি ডেমোক্রেসি চর্চা করতে চান, হ্যাঁ? এইটা ফেয়ার লজিক না। কোন না কোন সময় তো আপনাকে ছাড়তে হবে। তাই না? এটা ২০ বছর হোক ৫০ বছর ছাড়তে হবে। তাইলে তখন কি হবে? তখন যেটা হইছে দেখেন, যেটা হইছে এই যে মানে প্রতিশোধ পরায়ণতা, হ্যাঁ? এই যে এইটা মানে কি বলবো? এইটা যদি ধরেন যে আরো ২০ বছর পরে হইতো